সেগুলো আমরা আস্তে আস্তে শিখতে থাকবো বা দেখতে থাকি। ওকে, আমরা ড্যাশবোর্ডটা আগে একটু পরিচিত হয়ে নিই, দেন আমরা অন্যান্য কথাবার্তা বলতেছি। যখন আপনি একটা ওয়েবসাইটে লগ ইন করবেন, wp-admin এটা হচ্ছে আমাদের ওই ওয়েবসাইট .com হোক .info যেটা হোক /wp-admin এটা হচ্ছে আমাদের লগ ইন ইউআরএলটা থাকে, এটা ডিফল্ট। আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন। wp হচ্ছে ওয়ার্ডপ্রেস যাদের সেটআপ আছে তাদের এই ধরনের ওয়ার্ডপ্রেস যদি সেটআপ থাকে, তারপরে আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। এগুলো আমি এখন এইভাবে দেখাচ্ছি না। ও আচ্ছা, ডোমেইন হোস্টিং নিয়ে আলোচনা করতে হতো, আমি ভুলে গেছি, সরি। আচ্ছা, আমরা যেহেতু অন পেজে মুভ করছি, সুতরাং আমাদেরকে আসলে ওয়েবসাইট লাগবে। আমাদের ওয়েবসাইট নিয়েই যেহেতু কাজ, একটা ব্যাপার বলি, যদি ওয়েবসাইট আপনাদের না থাকে, সবার মধ্যে যদি কারো একজনের থাকে, তাহলে ওইটা নিয়ে গ্রুপে প্র্যাকটিস করেন। যদি কেউ ওয়েবসাইট না কিনেন, তাহলে ক্লাসগুলো মজাও লাগবে না, ভালোও লাগবে না, শুধু শেখাই হবে, আপনি 10 দিন পর ভুলে যাবেন। প্রথম কথা এইটা। আস্তে আস্তে দেখবেন যে শুধু ক্লাসের মধ্যে দেখতেছি, অন্য আর কিছু হচ্ছে না। আর যখন প্র্যাকটিস করবেন, সেটা একটা ভালো ব্যাপার। এখন বলতে পারেন, ভাই ফ্রি কোনো ওয়েবসাইটে প্র্যাকটিস করা যাবে না, আমি রিকমেন্ড করি না। আপনি যদি পারেন করুন, ফ্রি তো ফ্রি, সেখানে সবগুলো অ্যাক্সেস করতে পারবেন না। মানে আমরা যেভাবে কাজ শিখবো সেটা আপনি করতে পারবেন না ওইখানে। খুব অল্প কিছু কাজ আছে, পোস্ট লেভেল পেজ লেভেলের কাজ আছে কিছু, বাট ওইভাবে আপনি কাজ করতে পারবেন না। তাহলে আপনাকে একটা ডোমেইন হোস্টিং কিনে নিতেই হবে। ওকে, এখন ব্যাপার হচ্ছে কোন ধরনের কি করব শুরুতে। এটা হলো আপনি বাংলাদেশ থেকে যেগুলো শেয়ার্ড হোস্টিং খুব কম প্রাইজিং বা প্যাকেজ গুলো আছে, 1000 টাকার 1 বছরের জন্য, 1000 থেকে 1500, দেখবেন যে 1000 এর প্যাকেজে ডোমেইনটা ফ্রি দিচ্ছে। ফ্রি বলতে কিছুই নাই আসলে, এর মধ্যে ধরে, এবং হোস্টিং 2 জিবি বা এরকম কিছু দিচ্ছে। তো কোন কোম্পানি থেকে কিনবেন এটা আমি রিকমেন্ড করতে পারবো না, কারণ এগুলো শেয়ার্ড হোস্টিং, আপনি 1000 টাকা কিনতেছেন ডোমেইন এবং হোস্টিং। ঠিক এই ডোমেইন হোস্টিং এ আপনি যদি বাইরে যান, অথবা নেমসিট বা অন্যান্য আরো জায়গা থেকে, ব্লু হোস্ট থেকে বা অন্যান্য জায়গা থেকে কিনেন, তাহলে আপনার খরচ পড়তেছে ধরেন 5000 7000, তাহলে কিভাবে 1000 টাকায় দিচ্ছে। তো আপনি প্র্যাকটিসের জন্য এটাই আমি মনে করি আপনার জন্য বেস্ট হবে এখন, প্র্যাকটিসের জন্য, বাট কোনো ধরনের বিজনেসের জন্য নয়। বাংলাদেশের এই এই কোম্পানিগুলো থেকে আপনি রুমে বসে থেকে বিকাশে পেমেন্ট করে আপনি কিনতে পারেন, বেশি কোনো সময়ের ব্যাপার না। ওকে, আমরা একটু দেখি তাহলে কোন কোন জায়গা থেকে ডোমেইন হোস্টিং গুলো কিনতে হয়, বা কি কি সার্ভিস দেয়, কেমনে কি করতে হয়। তার আগে জানি যে ডোমেইনটা কি আসলে। ডোমেইনটা হচ্ছে আমরা সাধারণত নেম হিসাবেই জানি, নেমটা। এই যে আমরা যেমন এই যে AZIT সলিউশন যে এটা .com আছে, এটার নাম, এই নামটাই হচ্ছে ডোমেইন হিসেবে আসতেছে, এবং এটার পিছনে একটা আইপি অ্যাড্রেস আছে, রিয়েল আইপি অ্যাড্রেস, যেটা আপনার জন্য অ্যাসাইন করা হয়, আর কোথাও কিছু নাই। আপনি এই ওয়েবসাইটের আইপিও যদি আপনি করেন, কি বলে হচ্ছে সার্চ করেন, যে আইপিটা আপনার জন্য অ্যাসাইন করে দেওয়া হয়েছে, তাহলেও কিন্তু এই ওয়েবসাইটটাই আসবে। ঠিক আছে, ওই যে আমরা কম্পিউটারে দেখছি যে আমরা সেই নামগুলো বুঝে না, সার্ভারে ওই ইটা হোস্ট করা থাকে, তবে নেম সার্ভার আছে, নেম টু আইপি, আইপি টু নেম, এরকম হচ্ছে কনভার্টার গুলো আছে আমাদের আইএসপি তে থাকে, আইএসপি সেন্টারে থাকে। সো যেটার জন্য আসলে করা, আমি যদি হোস্ট করি ধরেন আমেরিকার কোনো কোম্পানিতে বা সার্ভারে, তাহলে দেখা যাচ্ছে এই যে একটা রাউটিং, একটা পথ আছে, রাউট হয়ে আমি এখান থেকে হয়তো হিট করছি, এই যে নেমটা হিট করলাম, এখানে জাস্ট অত আমি ডিটেলে না বলি, এই যে আইডিটা, তখন এটা আমাদের সার্ভারে, আমাদের আইএসপি সার্ভারে যাই, যার পর এখানে দেখে যে এরকম কোনো ব্যাপার আছে না, ক্যাশে আগে দেখে, ক্যাশে না থাকলে তারপর এটা কোথায়, আমি যদি আমেরিকার সার্ভার ইটা থাকে, এরকম দেখা যায় যে 7টা 8টা 6টা এরকম রাউটিং হয়ে, পথ হয়ে, রাউট হয়ে দেন ওইটাতে যায়। প্রথম টাইম যেমন আপনি ফেসবুক যখন লোড দেন একদম ফ্রেশ ব্রাউজারে বা নতুন একটা ব্রাউজারে, তখন কিন্তু ফেসবুকটা লোড নিতে দেরি হয়। তারপর যখন ক্যাশে জমা হয়, আপনার ব্রাউজারে তো ক্যাশ থাকে, পাশাপাশি আইএসপি ক্যাশে, তখন তখন দেখা যায় যে আপনার খুব তাড়াতাড়ি লোড হয়। আইএসপির ক্যাশটা একটু অন্যরকম আমাদের কাছে চাইতে। যেমন একটা ভিডিও ধরেন হয়েছে, নতুন আপলোড হয়েছে ধরেন
একটা কি বলবো টি সিরিজের কোনো ধরনের একটা আপনার মিউজিক ভিডিও আছে বা যে কোনো ধরনের একটা ভিডিও আছে, ওইটা যখন একটা আমি লিঙ্ক থ্রি ব্যবহার করছি ধরেন, তো লিঙ্ক থ্রিতে যখন কেউ একজন দেখে ফেলবে তখন দেখা যাচ্ছে ওই ক্যাশটা ধরে থাকে এবং পরবর্তীতে যত গ্রাহকই সার্চ করুক না কেন সেটা আসলে এটা হয় কি বলা হচ্ছে ওই ক্যাশ থেকে আসলে লোড হয় এবং খুব তাড়াতাড়ি। তাছাড়া আপনার কিন্তু এটা আমেরিকার সার্ভারে আপনার ইটা আছে আপলোডেড, আপনি বাংলাদেশ থেকে সার্চ করতেছেন তাহলে লোড হয়ে আসতে দেরি হতো। এরকম অনেক কিছু টেকনিক্যাল ব্যাপার আছে এবং ডাটা ডিডুপ্লিকেশনের মাধ্যমে চলে। ঠিক আছে, ওই একটা ভিডিও যদি আপনি 1,00,000 বারও আপলোড দেন তারপরেও কিন্তু আমাদের যে ইউটিউবের সার্ভার আছে, ইউটিউবের কথা বলতেছি ধরেন ভিডিও সার্ভার, ডাটা ডিডুপ্লিকেশন বলা হয়, এটা এটা একটা মেথড অ্যাপ্লাই করা হয় যে একটা ভিডিওকে যতবারই আপনি আপলোড করেন না কেন ওই যে প্রথম যে ফাইল সাইজটা ওটাই শেষ, আর আপনার এগুলো সার্ভারে কিন্তু থাকবে না। ব্যাপারটা হচ্ছে এরকম। তো যদি এমন না হতো তাহলে কিন্তু অনেক ব্যাপার হয়ে যেত যে তাদের জায়গাগুলো কি পরিমাণ লাগতো আপনি হিসাব করে দেখেন। তো ওই ডাটা ডিডুপ্লিকেশন চলে যায়। হোক আমি অত দূরে না যাই, তো এটা একটা আইপির আন্ডারে আসলে আমাদের এই সাইট গুলো এই নেমটা আসলে এখানে শো করতেছে বা আসতেছে। এই জন্যই যেখান থেকে আপনি যে প্রান্ত থেকেই সার্চ করেন না কেন যখন ডোমেন হোস্টিংটা কিনবে তখন আপনাকে একটা রিয়েল আইপি। এটা দেখার অনেক বিষয় আছে যে আপনি যদি চান যে ভাই আমি এগুলো কিভাবে দেখবো, এগুলো একটু জাস্ট আপনার ইসের বিষয় কি বলে হচ্ছে নেটওয়ার্কিং এর বিষয় থাকে, তো আপনি দেখে নিতে পারেন আলাদাভাবে। আপনি হচ্ছে ওই যে পিং করে দেখে নিতে পারেন, অন্যান্য আরো ওয়ে আছে সেগুলো আপনাদের প্রয়োজন হচ্ছে না, আমাদের বুঝলেই হচ্ছে। তো একটা বিষয় যে ডোমেনটা এটা হচ্ছে নেম জাস্ট একটা ব্যাপার, যেমন azit.com আছে, আর হোস্টিংটা হচ্ছে জায়গা, এটা একটা ব্যাপার। তারপরে ডোমেন মানে চারণী স্থল বলা হয় অনেক সময়। তো একটা যেমন এরকম কথা আসে যে একটা ধরেন কি বলবো আমি কোনো একটা পশু ধরেন যে গরু অথবা ছাগলকে আমি খাবার দেওয়ার জন্য তার গলায় রশি বেঁধে আমি একটা জায়গাতে রাখছি, ধরেন একটা জায়গাতে খুঁটি দিয়ে রাখছি এবং সে ঘুরে ঘুরে যত দূর খেতে পারবে, মানে তার একটা বাইরে যেতে পারবে না। আমি ধরেন 5-7 একটা রশি দিয়ে তাকে বেঁধে রাখছি, দেখা যাচ্ছে যে আমি যেখানে তাকে পয়েন্ট করে রাখছি তার চারিদিকে ধরেন ঘুরে ঘুরে করতে পারবে, তার বাইরে কিন্তু যেতে পারবে না। তো এরকম একটা লিমিটেশন থাকে, মানে ডোমেন হোস্টিং এর একটা কনসেপ্ট এরকম আছে যেটা টেকনিক্যালি যখন এগুলো সেট আপ হয় বা প্রথম যখন এগুলো আসে তখন এরকম একটা কনসেপ্ট থাকে বা আসে যখন ওই যে হোস্টিং এর ব্যাপারগুলো আসে। তো হোস্টিং হচ্ছে একটা জায়গা, আমরা আমাদের মতো করে বুঝি যে হোস্টিং হচ্ছে একটা জায়গা, একটা প্লেস যেখানে আপনার ওই যে ভিডিও একটা ওয়েবসাইটে ধরেন ভিডিও আছে, টেক্সট কন্টেন্ট আছে, আরো ইমেজ গুলো আছে, সেই জায়গা সেই ব্যাপারগুলো এই হোস্টিং এ আসলে আপনার আমাদের এটা হোস্ট থাকে। তবে এই ডোমেন নেমটা এটার সাথে কানেক্টেড থাকে, অর্থাৎ হোস্টিং এ হোস্ট করা থাকে এবং যত কিছু ব্যাপার এইখানে আসলে জমা থাকে এই হোস্টিং এই জায়গার মধ্যে। এগুলো 2 GB 10 GB এরকম জায়গা হয় সাধারণত, এবং আপনি যত ধরনের নেন। তবে আপনার এরকম হয় অনেক সময় যে আমি ভাই আমার ওয়েবসাইটের ইমেজ গুলো বা ভিডিও গুলো কি ওয়েবসাইটের বাইরে রাখতে পারবো না? হ্যাঁ পারবেন, সেগুলো আমরা শিখবো যে ওয়েবসাইটের লোডিং স্পিড নিয়ে যখন কথা বলবো তখন, যে আমাদের এইখানে যে রাখতে হবে বা থাকবে এরকম কোনো ব্যাপার না, অন্য আলাদা জায়গা থেকেও লোড হবে। আমি ধরেন এই ওয়েবসাইটটা তৈরি করছি, আমি চাচ্ছি আমার এর মধ্যে শুধু টেক্সট কন্টেন্টটা থাকবে, আর একটা পেজে যখন ভিডিওস গুলো থাকবে বেশি বা ইমেজ গুলো থাকে তখন এই পেজের লোড টাইমটা আমাদের অনেক সময় নেয় লোড হতে, এবং এখানে যখন একটা পিপল এসে সার্চ করে লোড হতে যদি সময় নেয় তখন সে বাউন্স করে বের হয়ে চলে যায়, সেটা একটা গুগলের কাছে খারাপ হয়। লোডিং স্পিডটা একটা অনেক বড় ইস্যু হয়ে দাঁড়ায়। এগুলো টেকনিক্যাল ইস্যু, টার্ম গুলো নিয়ে পরে কথা হবে, কারণ এইগুলো হচ্ছে অলরেডি এই ইন্ডাস্ট্রিতে অনেক কাজ করে যে শুধুমাত্র সাইটে টেকনিক্যাল ইস্যু গুলো দেখে বা ইমপ্রুভমেন্ট কিভাবে করা যায় সেই ব্যাপারগুলো। তবে আমরা এখন অত ডিপলি গেলে হবে না, একটু বেসিক ব্যাপারগুলো অবশ্যই শিখতে হবে, তারপরে না ওইখানে যাব। তাহলে ডোমেনটা এই মুহূর্তে আপনি জানেন শুধুমাত্র নেম, আর হোস্টিংটা হচ্ছে জায়গা, এতটুকুনি। দুইটা কানেক্ট করাতে হয়, একটা ওয়েবসাইটের এই যে কানেক্ট করানোর পরে তখন আপনি সার্চ দিলে না এইভাবে আসলে ব্যাপারটা আসবে। পাশাপাশি এই যে ওয়ার্ডপ্রেস দেয়া আছে, ইনস্টল করা আছে, এটা তাহলে আমরা কোন কোন বিষয় শিখলাম না
সেটা হচ্ছে ডোমেন হোস্টিং কানেক্ট করা শিখলাম না একটা অপরের সাথে, বেশি না 3-4 ক্লিকের মধ্যে হয়ে যাবে, এবং ওয়ার্ডপ্রেস সেটআপটা এটাও দুই ক্লিকের মধ্যে হয়ে যায়। এগুলো যখনই যেভাবে বেঁধে যান আপনার নতুন সাইটের জন্য, সেটা আপনাকে ওই ইউটিউবে সার্চ করলে হবে। তবে আপনি যখন বাংলাদেশ থেকে ডোমেন হোস্টিং কিনবেন, আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, ইমেইলে চলে আসবে কিভাবে ডোমেনের সাথে হোস্টিংটা কানেক্ট করাবেন, এটা একটা ব্যাপার আসবে। তো আমরা যদি ক্লায়েন্টের জন্য কোনো কিছু ডোমেন হোস্টিং কিনি অথবা সাজেস্ট করি অথবা আমাদের জন্য কিনি, তাহলে আমরা কিভাবে কিনবো বা কোন জায়গা থেকে সাধারণত কিনে থাকি। আমি নেমচিপে চলে আসতেছি। এটা একটা কোম্পানি, তো ডোমেন হোস্টিং দুইটাই প্রোভাইড করে থাকে, ভালো কোম্পানি। এটা একটা দেখলাম, তারপর দেখছি, তারপর হচ্ছে কিভাবে কেনা হয় এখান থেকে, সেগুলো নিয়ে একটু আলোচনা হবে। যারা জানেন একটু ধৈর্য ধরতে হবে, কারণ অন্য ভাই বোনদের জন্য একটু স্যাক্রিফাইস করতে হবে। নেমচিপ, তারপর ব্লু হোস্ট আছে, এগুলো ওয়ার্ডপ্রেস এর জন্য ভালো। এখান থেকে আসলে ডোমেন হোস্টিং নিলে আরো আছে, হোস্ট গেটর আছে হোস্টিং এর জন্য। হোস্ট গেটর, এই যে যেমন হোস্ট গেটর ভার্সেস ব্লু হোস্ট কোনটা ভালো, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন কথা লেখা যায়। তারপর ওই যে গোড্যাডি আগে তো ছিল, সেই ওইগুলো আমরা যাচ্ছি না, ওইগুলো না যাই, ওইগুলো থেকে আমি কখনো কিনে নাই বা আমি রিকমেন্ড করিও না। আমি দুইটা ব্যাপারই ভালো লাগে, সেটা হলো নেমসিপ আর হচ্ছে ব্লু হোস্টটা, দুইটা জায়গা। এবং এর বাইরে কিন্তু প্রচুর কোম্পানি আছে ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, ভালো ভালো আরো কোম্পানি আছে। তো আমাদের ব্লগিং এর জন্য, ওয়ার্ডপ্রেস এর জন্য এগুলো থেকে নিলে না, এবং চিপ রেটেই পাওয়া যায় আমি মনে করি। তো সর্বপ্রথম ডোমেন হোস্টিং কিনতে হলে এটা বাইরের ওয়েবসাইট এবং কখনো ডাউন থাকে না। এগুলো যদি শেয়ার্ড হোস্টিং আছে এখানে, বাট আমাদের এই যে শেয়ার্ড হোস্টিং এর যে প্যাকেজ গুলো, ওয়ার্ডপ্রেস হোস্টিং, রিসেলার, তারপর ডেডিকেটেড সার্ভার থাকে। ডেডিকেটেড সার্ভার বলতে শুধু, আচ্ছা ডেডিকেটেড এগুলো পরে বুঝেন, এখন দরকার নেই। তো আমরা আগে দেখে নিতে হয় যে ডোমেইন গুলো অ্যাভেলেবল আছে কিনা। আমি একটা ওয়েবসাইট সার্চ করতেছি, প্রথমে সার্চ করে দেখে নিতে হয় যে আপনি যে নামটা নেবেন আসলে সেই নামটা অ্যাভেলেবল আছে কিনা, এবং ওটা কত ডলারে কেমনি কি আসতেছে। তো দেখেন আমি .com-টা প্রথমে সাজেস্ট করে, কারণ টপ লেভেল ডোমেইনটা এটা, কেমন। তো সাজেস্ট করে বলতেছে এটা আছে, এটা বছরে 8.88 দিতে হবে ডোমেইনের জন্য, এই প্রাইসটা নিবে ডলার, এটা কিন্তু ঠিক আছে, এটা বাৎসরিক পেমেন্ট করতে হবে। তবে আপনি চাইলে নেমসিপের কিছু নিজস্ব আছে, পলিসি আছে। যেমন আপনি চাইলে হয়তো, আচ্ছা আমি এটাও বুঝাই, ব্লু হোস্টটা বুঝাই, তারপর এটার সাথে এটা কম্পেয়ার করব। এটা ডোমেইন, ঠিক আছে। আর হোস্টিং প্যাকেজটা আপনি ডোমেইন কেনার পরে হোস্টিং প্যাকেজ আপনি চাইলে এখানে ওয়ার্ডপ্রেস হোস্টিং প্যাকেজ দেখে নিতে পারেন, আপনার যে ধরনের, বাট বুঝতে হয় অনেক সময় যে কোনটা কি আসলে নিব। তো এখানে প্যাকেজ গুলো থাকবে, আশা করি এই যে প্যাকেজ গুলো আছে আপনাকে দেখে নিতে হবে কত সাইজ, আপনার সাইটে কেমন ভিজিটর আসতে পারে বা কেমন টার্গেটেড করছেন, এরকম আপনাকে নিজেই জানতে হবে। দেন আপনি হচ্ছে এই প্যাকেজ গুলো নিয়ে নেবেন, এই হলো ব্যাপার। আর এই যে দেখেন সব ধরনের হোস্টিং গুলো দেওয়া আছে, মানে জায়গাগুলো। ওকে, আমরা ব্লু হোস্টে চলে আসবো, এখানে গেট স্টার্টেড করছি। আর আরেকটা বিষয়, অনেক সময় অনেক ধরনের অফার চলে, তারপর হচ্ছে আপনার হচ্ছে অনেকে ওই যে রেফারেল লিংক গুলো দেয়, যে আপনি তাদের লিংকে এসে কিনলে দেখা যাচ্ছে তারা কিছু ইনকাম করতে পারছে, এরকম বিভিন্ন ব্যাপার থাকে। আমি একটাতে যাচ্ছি, ওকে আমি একটু সিলেক্টে চলে যাই, তারপরে দেখছি। দেখেন এখানেও ঠিক একই ভাবে ক্রিয়েট এ নিউ ডোমেইন, ইউজ এ ডোমেইন ইউ ওন, যদি থাকে। আমরা এখানে জাস্ট প্রথমটা যেটা দিয়েছিলাম এই নেমটাই দিচ্ছি। সব জায়গাতে আগে দেখে নিতে হয় যে অ্যাভেলেবল আছে কিনা, দেন আমাদের অন্যান্য আরো কিছু কাজ। আপনি চাইলে এখান থেকে যে কোনো এক্সটেনশন নিতে পারেন। আমি .com দিয়ে সার্চ করছি। ওকে, এখানে দেখেন ইনফরমেশন গুলো চলে আসছে। ব্লু হোস্টের একটা ব্যাপার আছে, এটাতে ওয়ার্ডপ্রেস ভালো কাজ করে এবং খুব এইগুলো হয়, সুযোগ সুবিধাগুলো ভালো পাওয়া যায় ওয়ার্ডপ্রেসে। তো আমরা যখন এটা থেকে কিনবো, অল ইনফরমেশন দিতে হবে। সুবিধাটা কি আমি বলে দিচ্ছি।
এখানে যখন প্রাইজিং দেখেন, আমি যদি 12 মাসের জন্য নিই $60 করে, এটা ডোমেইনটা পড়বে। ঠিক আছে, সরি, এখানে ডোমেইনটা ফ্রি বলে, হোস্টিং এর প্যাকেজের দামটা নেয়, বাট তারা আসলে সবগুলো নিয়ে আসলে দামটা করে। তবে আমরা যদি চাই 3 বছরের জন্য একসাথে করে নিতে পারি। আমরা 12 মাসের জন্য একটা প্যাকেজ পছন্দ করব, দেখি কত কি খরচ আসতেছে। হোস্টিং প্রাইস সহ এটা 89 আসতেছে। একটু দেখেন, এগুলো আমাদের করতে হবে সামনে। $89, এটা 3 বছর, সরি 1 বছরের জন্য আসতেছে। এখানে ডোমেইন রেজিস্ট্রেশন ফ্রি বলতেছে, প্রাইমারি ডোমেইন রেজিস্ট্রেশন, তারা ডোমেইনটা ফ্রি বলে। ডোমেইনটা ফ্রি কোনটা, ওই যেটা আমরা নিলাম আসলে, হ্যাশট্যাগ কার্ডস। এবং এসএসএল টা ফ্রি। এসএসএল বলতে সিকিউর সেল সার্টিফিকেশন, যেটা এই যে এসএসএল, এই যে লক সিম্বলটা আসতেছে, এটা হচ্ছে এসএসএল এর কারণে আসে। এটা ফ্রিতেও আমরা সেট করতে পারি 6 মাসের জন্য, দেখা যায় কোনো টাকা পেইড করতে হয় না, বাট ফ্রি ব্যবহার করা উচিত না। একটু মান্থলি হয়তো $2-3 নেই, সেটাকে ব্যবহার করা যেতে পারে। সেটা সব সব এইগুলোই ব্যবহার, মানে আপনাকে হচ্ছে এইটা সার্ভিস দেয়। তবে এরা বলতেছে যে এসএসএল টা ফ্রি দিবে, এবং টার্মস আপনি দেখতে পারেন কত দিনের দেয়। আপনি নেমসিপ থেকে নিলেও সেটা 1 বছরের জন্য ফ্রি দিবে। এটা একটা ব্যাপার। এরপরে দেখেন, আমরা এইগুলো উঠাই দিব, অর্থাৎ ডোমেনে যে প্যাকেজে এক্সট্রা ব্যাপারগুলো। সো আমরা একটা ব্যাপার থাকছে, প্রায় $90 মতো আসতেছে 1 বছরের জন্য। $90 1 বছরের জন্য আসতেছে আমাদের। তারা বললো কি ডোমেনটা ফ্রি দিবে, বাট হোস্টিং আমরা যদি 3 বছর সিলেক্ট করি, তাহলে খুব একটা বেশি আসবে না, 196 আসতেছে। সেই অনুযায়ী আপনি 3 বছর হিসাব করে দেখেন আমাদের, আপনার কিন্তু এটাই থাকতেছে। তো একবারে আপনি রিনিউ না, মানে আপনি করে নিতে পারেন। তবে প্রতি বছর যদি আমি 1 বছরের জন্য কিনে থাকি, তাহলে আমাকে প্রতি বছর কিন্তু এটা রিনিউ করতে হবে এবং টাকা পেড করতে হবে। এটা একটা ব্যাপার। দুইটা ক্ষেত্রে দুইটা বিষয় বলি। যখন আপনি নেমসিম থেকে ডোমেন হোস্টিং কিনবেন, ডোমেন এবং হোস্টিং সহ খরচ পড়বে আপনার ওই $39 মতো 1 বছরের জন্য। নেমচিপ থেকে সুযোগ সুবিধা বলে দিচ্ছি দুইটা। নেমসিপ থেকে যদি ডোমেন হোস্টিং কিনেন 39 মতো পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে 8.88, যেটা $9 কাছাকাছি ডোমেন, আর হোস্টিং প্যাকেজ আপনি নিজেই দেখতে পাচ্ছেন এখানে অলরেডি। এখন যেটা আপনি নেন, তো আমি স্ট্যান্ডার্ড মানে গেলে প্রায় 39 মতো বা 40 মতো বা তার একটু কম, এরকম প্রাইসটা পড়ে থাকে সাধারণত নেমসিপে। আমাদের যেটা চলার মতো আসলে নিয়ে থাকি। কিন্তু পরবর্তী বছর যখন রিনিউ করতে যাবেন, তখন কিন্তু আপনার প্রাইসটা বেশি আসতেছে। সেটা কি আপনার প্রায় $49 মতো আসবে। ঠিক আছে, এটা একটা ব্যাপার নেমসিপের বিষয়। প্রথম বছর তারা কম রেটে আসলে ডোমেন হোস্টিং পেয়ে যাবেন, কিন্তু রিনিউ করতে হলে আপনাকে অবশ্যই সেই ক্ষেত্রে আপনার বেশি যেতে হচ্ছে। সেই দিক থেকে ব্লু হোস্টটা ভালো। ব্লু হোস্টটা আপনি একবারে $8 দিয়ে আপনি 3 বছরের জন্য করে নিতে পারছেন। আর ব্লু হোস্টে যদি 1 বছরের জন্য কিনেন, পরের বছরে রিনিউ করতে যায় কম পড়বে, বেশি আসবে না সার্ভিসে। এটা কেন দেখাচ্ছি, কারণটা হলো ক্লায়েন্ট কখনো আসে অনেক সময় যে ডোমেন হোস্টিং পুরোটাই কিনার ব্যাপার নিয়ে আসে, যে ওইখান থেকে করে তারপর, যদিও ক্লায়েন্ট নিজেই কিনে দেয় এই ব্যাপারগুলো, এখন আর এতটা মানে অজ্ঞ কেউ নেই। সেই ক্ষেত্রে একটা ব্যাপার। তারপর অনেকে এসে বলে যে ঠিক আছে ডোমেন হোস্টিংটা কিনতে হবে। দেখেন, এই যে এইভাবে আছে, এই পেজে আসলাম, অল ইনফরমেশন দিব, তারপর কোনটা কি চুজ করবে, এরপরে আমার কার্ডটা অ্যাড করে জাস্ট সাবমিট করে দিলে হয়ে গেল। এটা একটা ব্যাপার। তবে সব জায়গাতে অ্যাকাউন্ট করতে হবে, আগে অ্যাকাউন্ট করে কাজ করতে হয়, সেটা একটা বিষয়। আমরা এইগুলো বাইরে থেকে নিতে পারি। আমরা যদি দেশীয় কোম্পানি নিই, তাহলে বাই ডোমেন হোস্টিং বিডিটা দিয়ে দিচ্ছি। দেখেন এখানে ওই যে কোম্পানিগুলো আসে আপনি নিয়ে নিন, কারণ সব জায়গারই সার্ভিস প্রায় সেমই হবে। এনারা কিভাবে বিজনেস করে আস্তে আস্তে বুঝতে পারবেন, যারা বুঝেন তারা তো বুঝেনি আর কি। এখানে আসেন, সিম্পল এই যে এখানে 1 বছরের জন্য $800 দিয়ে এটা এসএসডি ওয়েব হোস্টিং বলতেছে। অল প্ল্যানে আপনি যদি আসেন,
লাইনগুলো কি কি পাচ্ছেন, কি কি থাকবে, এগুলো আপনি দেখে নিতে পারেন। তবে এখানেও অ্যাকাউন্ট করে নেবেন, তাদের কি প্রসেস আসলে ই করার। এই যে এখানে বলে দিচ্ছে, আচ্ছা জিরো, আচ্ছা অ্যাড অন, এটা ডোমেনটা কোন, ফ্রি ডোমেন তারা দিচ্ছে না, ফ্রি, আচ্ছা সাইটলগ 5 প্যাকেজ 5 জিবি দিচ্ছে, ব্র্যান্ড উইথ, এটা আনলিমিটেড, এটা আমরা করতে পারি। তো 2700-800 টাকায় কি কি এখানে দিচ্ছে। তো আপনি দেখবেন একটু ডোমেইন কয়টা কানেক্ট করানো যায় সেগুলো একটু। লাইফ টাইম ডোমেন ফ্রি অ্যাপ্লিকেবল অনলি .com ইনফো TLD, এগুলো লাইফ টাইম ডোমেন ফ্রি। আর রিমুভ ফ্রি ডোমেন 500 টাকা। ওকে, আমরা আর একটা সাইট দেখবো, এখানেও এগুলো বাংলাদেশ সাইট। এই যে 700 টাকায় পাচ্ছেন আপনি, 20 জিবি ব্যান্ডউইথ দিচ্ছে। এগুলো আপনি দেখে লাভ নেই, কারণ সার্ভিস আসার আসবেই, শুধু তারা সাজিয়ে রেখেছে এ পর্যন্ত। সি প্যানেল ট্যানেল এগুলো সবাই দিবে, এই যে নো ফ্রি এসএসএল দিবে না, এ আর কি একটু দেখে নিতে হবে। এইখানে যেমন এটা দিচ্ছে, এটা কত টাকা নিচ্ছে, 1000 টাকা, এটা আপনি নিতে পারেন। এখানে 8 জিবির এসএসডি স্পেস আসতেছে, অন্যান্য আরো কিছু। যদি আপনাদের থাকে সামর্থ্য বা এটা যদি আপনি কিনতে চান, আমি জাস্ট দেখাচ্ছি এমনিতে, এগুলো নিয়ে বলার কিছু নাই। কারণ একটাই জায়গায় দেখেন 1000 টাকায় এরা কিভাবে সার্ভিস দিচ্ছে, আর ওইটাই বাইরে গেলে কত টাকা পড়তেছে। এখন ভালো মন্দ আপনারা বুঝবেন। তো এটা একটা বিষয়, কেমন আপনি দেখে নিয়ে প্রথমে যেগুলো আছে আপনি কাজ করতে পারেন, যেকোনো একটা নিয়ে চলতে পারেন। তো নিয়ে নিন, এটা একটা বিষয়। অথবা আপনাদের পরিচিত অনেকে আছে আমি জানি, সেগুলো থেকে ডোমেন হোস্টিং নিয়ে নিন। তাহলে ডোমেন এবং হোস্টিং এর কথা আমি রিকমেন্ড করব, আপনারা প্রয়োজনে 5 জন মিলে একটা কিনেন, সেটাও করতে পারেন, করে একটা ওয়েবসাইট রেডি করতে পারেন আপনারা। এটা একটা ব্যাপার। তো একদম নিজস্ব বিষয়, আমার যতটুকু বলার ছিল আমি বলে দিলাম, এখন বাকিটা আপনাদের। ভাই, হ্যাঁ, ধরেন আমি একটা নিশ নিয়ে কাজ করব, মানে আমার বিজনেস নিশ। তো এখন ওই বিজনেসটার সাইটের জন্য আমি যে ডোমেইনটা কিনবো, ওই ডোমেইনটা তো অবশ্যই আমার নিশ রিলেভেন্ট হতে হবে অবশ্যই, মানে। না এটা এটা হ্যাঁ বলেন, আগে শেষ করেন আচ্ছা তারপর বলেন। আচ্ছা, তো তাহলে এটা হতে হবে কি হতে হবে না, বা আমি কিভাবে এই ডোমেইনটা চুজ করব, কোন ডোমেইনটা আমার জন্য পারফেক্ট হবে, এটা আমি কিভাবে চুজ করব? আচ্ছা, ডোমেন কিওয়ার্ড ডোমেন রিসার্চ করতে। ঠিক আছে, সুন্দর কোশ্চেন করছেন, এটা আমার মাথায় আসছিল না। ডোমেনটা সবসময় আমাদের খুব সিম্পল নিতে হয়। আমি কয়েকটা বিষয় আপনাদের বলি, কোশ্চেনের উত্তর চলে আসবে। পারফেক্ট ডোমেইন এখন হয় কি, একটা সময় হতো কি যে মেইন যে নিশ নিয়ে কাজ করব, মেইন যে কিওয়ার্ড নিয়ে কাজ করব, কিওয়ার্ড রিলেটেড ডোমেইন নেওয়া হতো এক সময়, যে কিওয়ার্ডের সাথে ম্যাচ করে ডোমেন নেওয়া হতো। যেটা 21 এ আসি, এর আগে অনেক আগে আপডেট চলে আসছে, যেটা কিন্তু গুগল ভালো চোখে এখন দেখে না। যেমন আপনি হয়তো টেকনিক করছেন, যে একটা নিশ নিয়ে কাজ করছেন, ঠিক সেটার একটা কিওয়ার্ড নিয়ে ডোমেন নিয়েছেন, যেটা এক্সাক্ট ম্যাচ ডোমেনটা আসতেছে হুম কিওয়ার্ডের সাথে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন গুগল এটাকে মানে ইগনোর করতেছে, মানে এটাকে আপনার প্রায়োরিটি কম দিচ্ছে। এখন ডোমেইন নেমটা কেমন আসতেছে, ধরেন আমি একটা ব্লগ স্টার্ট করতেছি, এটা বিভিন্ন মানে বিজনেস টু বিজনেস ভ্যারি করবে। ঠিক আছে, অ্যামাজন অ্যাফিলিয়েট যারা করে বা অ্যাফিলিয়েট যারা সরাসরি করতেছে, তারা কিন্তু এখনো কিওয়ার্ডের থ্রুতে ডোমেইন গুলো নিচ্ছে, এখনো কিন্তু ওই বেস্ট বলেন বা অন্যান্য আরো কিছু এরকম কথাগুলো দিয়ে, অর্থাৎ বাইং কিওয়ার্ড দিয়ে থ্রুতে, বাইং কিওয়ার্ডের থ্রুতে আসলে এগুলো করছে, এখনো করে যাচ্ছে, বাট সেটা আসলে উচিত নয়। এখন কেউ ডোমেইন এ কাপ অফ এরকমও করতে পারে, এ কাপ ভাই কথাগুলো বেজে যাচ্ছে। ভাই, আপনার কথা শুনতে মানে আটকে আটকে আসছে। রিমিক্স আছে, রিমিক্স।
ভাই আপনার মনে হয় নেটে সমস্যা করতেছে, কথা বুঝতে পারতেছি না। কথা শোনা যায়? জি ভাই শোনা যায়। ওকে। শোনা যায় কিন্তু সাউন্ড হচ্ছে না। না, আমি সাউন্ড হচ্ছে বলতে নয়েজ আসছে। এখনো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই, কি কি ধরনের নয়েজ যাচ্ছে? ফ্যান বা এরকম জোরে কিছু চলতেছে আর কি। আচ্ছা আচ্ছা, ওতে ল্যাপটপের একটা সাউন্ড যেতে পারে, অথবা হচ্ছে খুব ডিস্টার্ব হচ্ছে নাকি? না না ভাই, তেমন হচ্ছে না। ভাই ঠিক আছে, এভাবে হলে শোনা যায়। আচ্ছা আচ্ছা, ওকে। সো পারফেক্ট ডোমেইন যেটা চুজ করার ব্যাপারটা, এটা কয়েকটা ওয়ে আছে। এক নাম্বার সাজেশন হচ্ছে অনলাইনে নেম সাজেশন করে, ডোমেইন নেম সাজেস্ট করে, এরকম কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি দেখে নিতে পারেন। টপিক গুলো দিলে বা নিচ দিলে আপনাকে সাজেস্ট করবে। আমি বলছি, আগে একটু একটু করে বুঝেন কোনটা আপনার জন্য বেটার হবে, সেটা আমি বলতেছি। যে সেখানে কিওয়ার্ড দিলে তারা সাজেস্ট করে যে আপনার এই হতে পারে, এই হতে পারে, এরকম লিস্ট গুলো দিয়ে দেয়। এক নাম্বার ওয়ে। দ্বিতীয় নাম্বার ওয়ে হচ্ছে যেটা টুলে সাজেস্ট করে, এটা পুরোটাই আমি রিকমেন্ড করি না। আচ্ছা, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যে ইন্ডাস্ট্রিতে বিজনেস করবেন সেটার অবশ্যই আগে অনেকে বিজনেস করতেছে, তারা কি ধরনের নাম পছন্দ করছে আপনি একটু প্রথমে ব্যাপারগুলো দেখবেন, ওই নিচ নিয়ে যা সার্চ করবেন, করে দেখবেন। যেমন আমি যদি মনে করি এই মুহূর্তে যে লাইফস্টাইল ব্লগ আমি চিন্তা করতেছি, টপ 20, আচ্ছা টপ লাইফস্টাইল এরকম বললাম, LIFE ব্লগ 21, ধরেন আমি এখানে আসতেছি। একটা ব্যাপার দেখেন, আপনি লাইফস্টাইলের মধ্যে আপনি চিন্তা করছেন যে আমি এর লাইফস্টাইল নিয়ে এটা করব। ওকে, এখানে যেমন একটা ব্লগ আছে, আপনি চলে যান। এইখানে একটা ব্লগ আছে, আপনি চলে যান। তারপর এই যে এই কাপ অফ জো, এটা আমি হচ্ছে ব্লগ ওই যে লিখছিলাম কিছুক্ষণ আগে, এটা যেমন চলে যান। আপনি এগুলো দেখেন যে তারা কিভাবে আসলে ব্লগের নেমটা নিয়েছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, তারা কিন্তু লাইফস্টাইলের মধ্যে স্কিন কেয়ার, বিউটি বা স্টাইল, হেয়ার স্টাইল, বিভিন্ন টপিক নিয়ে কাজ করতেছে, বাট তাদের ইটা কি আছে, ওয়েবসাইটের নেমটা কি আছে, এবং এগুলো টপ লেভেলে আছে, মানে টপে আছে। তো এরা কি তাহলে নিশ রেলিভেন্ট নিয়েছে? নিশ রেলিভেন্ট নিতে হয় না, বা এখন কেউ আসলে এরকম নেয় না। তো এটা দেখেন তারা কি কি হেয়ার নিয়ে, হেয়ার কেয়ার বা ফিন্যান্স, আরো ফ্যাশন, বিউটি, অনেক কিছু ব্যাপার নিয়ে করছে, বাট তারা কি করছে, এই যে ওয়েবসাইটের নেমটা তাদের মতো করে নিয়েছে। তাহলে আমি যখন টুল দিয়ে রিপোর্ট এইগুলো নিব, তখন কি হবে যে আমাকে, আমি যদি কিওয়ার্ড চুজ করি, ওটার মতো করে আসলে এটা দিবে, ওই কিওয়ার্ডের সাথে ম্যাচ করে। বাট এই কাপ অফ জো হয়তো বা কারো নাম, বা সে স্টাইল, ডিজাইন, ফুড, ট্রাভেল, তারপর হচ্ছে রিলেশনশিপ, অন্যান্য আরো বিষয় নিয়ে আলোচনা করতেছে, ঠিক আছে, বাট তার হচ্ছে কাপ অফ জো হচ্ছে তার নেমটা। তো এভাবে আপনি নামটা হচ্ছে আপনার মতো করে রাখতে পারেন, আপনার মতো করে। তো এখানে কোনো ধরনের রিকমেন্ডেশন নাই যে নিশের সাথে আপনার মিল থাকতে হবে, তবে যেই নামটাই নেন না কেন মিনিং থাকতে হবে। আমি যেমন কিছুক্ষণ আগে হ্যাশট্যাগ কার্ড দিয়েছিলাম, হ্যাশট্যাগ কার্ড আমার এরকম ছিল যে আমি সোশ্যাল মিডিয়ার সার্ভিস দিব এবং হচ্ছে আমি ই কমার্স সার্ভিস দিব, এই জন্য হ্যাশট্যাগটা আমি রাখছি, পাশাপাশি কার্ডটা হচ্ছে ই কমার্সের জন্য। তো আমি এটা কম্বাইন করে আমি একটা নাম দিয়েছি যে hashtag cards.com।
তো আমার নেমের অর্থটা আমি বুঝি, এটার সাথে প্রমোশনের কোনো এখন ব্যাপার নেই, যেটা গুগল কিন্তু বারবার নিষেধ করে দিচ্ছে। দ্বিতীয় কথা, যখন আমরা ডোমেন নেমটা নিব তখন কয়েকটা ব্যাপার মাথায় রাখবো। একটা হচ্ছে ব্র্যান্ডটা হয়ে যাওয়া, ইজি টু রিড এরকম বলা হয়। ধরেন এ কাপ অফ জো, এই ব্যাপারগুলো ব্র্যান্ড ভ্যালু আছে কিনা। আমরা যখন একটা শুধুমাত্র হেয়ার বা অন্যান্য নিশ নিয়ে যখন নামটা নিই তখন ওই টিপিক্যাল ব্যাপারগুলো হয়ে যায়, যে আমাদের আসলে ব্র্যান্ডিং যে ব্যাপারগুলো সেটা আসলে আসে না। ধরেন এখানেই .com সহজ আসতেছে ধরেন, বা আমাদের নগদ কথাগুলো আসতেছে, তো একটা মিনিং থাকতেছে। তো ব্র্যান্ড ভ্যালু যাতে আসে এরকম একটা নেম আসতে হবে। তবে আপনি যদি ব্র্যান্ড ওই টাইপের কাজ না করেন তাহলে তো আপনার আসলে ব্র্যান্ডিং এর দিকে যাওয়ার চিন্তা করতে হচ্ছে, ঠিক আছে? তো ওইটা একটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা, নেমের মধ্যে কখনো ইয়ে ব্যবহার করা যাবে না, হাইপেন বা কোনো কিছু, অথবা কোনো নাম্বার ব্যবহার করা যাবে না। তো এখন যদি দেখা যায় বেডিং ওয়েবসাইট বা ধরেন কোন ধরনের গ্যাম্বলিং ওয়েবসাইট গুলো, সেগুলো অলরেডি সংখ্যা নেই বা অন্যান্য ইগুলো থাকে, তো তারা এইগুলো করে 36 কি যেন একটা 36 ওয়েবসাইট গুলো আছে। তো ওইটা বিজনেস টু বিজনেস ভ্যারি করে। তবে ডোমেন নেম নেওয়ার সময় খুব সংক্ষেপ এরকম থাকে যে 8 ক্যারেক্টারের উপরে যেতে হয়, মেইনলি 8 ক্যারেক্টার উপর না, 8 ক্যারেক্টার মধ্যে হলে আরো ভালো হয়। পাশাপাশি যদি এমন হয় যে ডোমেন নেম যত মার্জিত রাখা যায় দুইটা ওয়ার্ডস এর মধ্যে, এখন দেখা যায় অনেক বড় নাম হলে সেগুলো লিখতে সমস্যা, পড়তে সমস্যা, এগুলো ব্যাপার থাকে। তো এখন অনেকে দেখা যাচ্ছে যে বেস্ট কথা দিয়ে বেস্ট বিউটি টিপস বিভিন্ন রকম এরকম ভাবে নিশ রিলেটেড ওই যে এইগুলো দেয়, এখন ওইগুলো গুগল আসলে সাজেস্ট করে না, ঠিক আছে? এই হলো ব্যাপার। আপনি ব্লগ স্টার্ট করেন, যেটাই করেন না কেন আপনার নিজের মতো করে একটা মিনিং। আমার মনে হয় ধরেন এই কাপ অফ জো, এটা যে তৈরি করছে সে এর মিনিংটা জানে, বাট আমাদের মনে হয় ওকে একটা কাপের মধ্যে যেমন বিভিন্ন জিনিস, একটা স্টোরের মধ্যে বিভিন্ন ব্যাপার, আমার নামটা ভালো লাগে এটা, এই জন্য ওইটা মাথায় ছিল, আমি আপনাকে বলেও দিলাম। তো সেটা হতে পারে তার নামের সাথে কোনো ধরনেরই নাই। তো ডোমেইন নেম আপনি এটা, আর নিজের পার্সোনাল ব্র্যান্ডিং হলে সেক্ষেত্রে নিজের নামটাই নিয়ে নিতে হয়, ঠিক আছে? নিজের নামটা দিয়েই ডোমেন নিতে হবে, যে হয়তো বা motaharhossain.com এরকম নিতে হবে। অথবা আপনি যদি চান কোনো এক্সটেনশন অ্যাড করবেন করতে পারেন, আপনার ইচ্ছা। ডোমেন নেমে একদম আপনার নিজের মতো করতে হবে। তবে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, সংখ্যা বলেন, হাইফেন বলেন, খুব বেশি বড় নেম বলেন, এগুলো করা যাবে না, ঠিক আছে? আবার একটা নাম দিবেন সেটা যাতে একটা মিনিং থাকে, অর্থ থাকে, পাশাপাশি আপনার এইগুলো থাকে, কি বলা হচ্ছে, ব্র্যান্ড ভ্যালু যাতে যায়। পার্সোনাল ব্র্যান্ডিং হলে তো আর কোনো কথাই নেই, নিজের নাম হয়ে গেল, আর কোনো বিষয় আসতেছে না, ঠিক আছে? তবে আপনি কোনো কোম্পানি করে দেন, ওখানে আবার আপনার আরেকটা প্রোফাইল করতে পারেন, এরকম হতে পারে ডোমেইন নেম গুলো। তো আশা করি উত্তর পেয়েছে। যেগুলো টুল সাজেস্ট করে ওগুলো নিশ রিলেভেন্ট হয়, দরকার নেই। ডোমেইন নেম আপনি ভালো বুঝবেন, পাশাপাশি আপনাকে একটু কম্পিটিটরের দেখতে হবে। আপনি ব্লগ স্টার্ট করলে, আমি তো বললাম যে ব্লগ স্টার্ট করলে তারা কেমন এইগুলো লিখছে, এখানে কি লিখছে, হে সিম্পলাই নাকি .com এরকম একটা ব্যাপার, বা অন্যান্য আরো কিছু থাকতে পারে। তো এই আর কি চলে আসতেছে। ডট ব্যবহার করা যাবে, যেমন মোতাহার ডট কোনো কিছু? না 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 না, ওইভাবে না, নামের মধ্যে ডট মট কিছু ব্যবহার করা যাবে না। যদি এমন হয় যে আপনি হচ্ছে ডট এজেন্সি নিচ্ছেন, ধরেন একটা কথার কথা, মোতাহার দিলাম, ডট এজেন্সি নিচ্ছেন, এজেন্সি ডোমেনও আছে, সেক্ষেত্রে ভিন্ন ব্যাপার। অনেক সময় অনেকে এরকম নিয়ে নেয় এখানে ডট দিয়ে, বা ওটা উচিত না ডট দিয়ে। সেগুলো আসলে ডোমেনের যে মেইন পলিসি গুলো, সেগুলো আসলে পলিসি না, আসলে যেটা মেইন কি বলবো, যেটা ডিফল্ট ব্যাপারগুলো, এটা নষ্ট হয়ে যায়, আসলে প্রাইমারি ইয়াগুলো নষ্ট হয়ে যায়। তবে অনেকে এরকম চেষ্টা করে যে আমার এই ডোমেইনটাই নিতে হবে, এই নেমেই নিতে হবে, বাট অন্য জায়গায় নিয়ে ফেলছে, তখন দেখা যায় অনেক কোম্পানিগুলো সেই ডোমেন অফার করে, তার লাগবেই সেই নেমেই ডোমেন লাগবে, সেগুলো কিনে নেয়, অথবা অন্যভাবে কোনোভাবে ব্যবহার করে। আমরা এরকম সাধারণত দেখি না আগে, আপনি যেমন ডট বললেন, বাট কোনো এক্সটেনশন আসার আগে ডট বিডি, তারপর ডট অমুক, ডট এমুক, ডট এমুক, এরকম হয় সরাসরি মানে এটা আসতে। তবে ডট বিডি করতে হলে আপনাকে ওই যে, এটা মনে হয় পারমিশন নিতে হয়,
ঠিক আছে, অমুক ডট ডট বিডি ডট এরকম করতে হবে, ঠিক আছে, এরকম। আর ডোমেনের মধ্যে এমনি যদি কিছু রাখেন টেকনিক্যালি সেটা ভিন্ন কথা, বিডি কথা। বাট ডট বিডি সরাসরি নিতে হলে এটা তো আপনাকে বিটিসিএল না কিসের একটা অনুমতি লাগে, আমি কখনো কিনে নাই ডট বিডি ডোমেন, বা প্রসেসটা কি এটা আমি জানি না। ওকে, এক্সটেনশন সম্পর্কে একটু যদি বলতেন, আমাদের পার্সোনাল বিজনেসের জন্য কোন এক্সটেনশন? টপ লেভেল ডোমেইনটা হচ্ছে .com ই নেবেন। যদি সে একটা নেম আপনি নিয়েছেন, ধরেন .comটা অলরেডি টেকেন, কিন্তু আপনার ওই নেমটাই নিতেই হবে, ওইটা ছাড়া আপনার আর মানে আমি যেমন মোতাহার হোসেন কথার কথা চিন্তা হচ্ছে .com নিয়েও, বাট অন্য কেউ নিয়ে ফেলছে, বড় সেটা .org নিতে পারেন, অর্গানাইজেশন যেটা আসতে পারে। বাট একটা জিনিস চিন্তা করবেন, .com ডোমেন টপ লেভেল সব ক্ষেত্রে যাচ্ছে, অর্গানাইজেশন org এটা শুধুমাত্র কোনো ধরনের অর্গানাইজেশন হলেই org নিতে পারি। তারপর info হলে ইনফরমেটর, আচ্ছা এটা লিখে নিই, ইনফো হলে ইনফরমেশন রিলেটেড যদি কিছু হয়, সো .info নেওয়া যায়। সো এই এক্সটেনশনে আপনার দেয়া আছে, আপনারা যেটাই কিনেন .com কিনবেন, এগুলো দরকার নেই। অর্গানাইজেশন বা ইনফো বা অন্যান্য আরো কিছু যেই ডোমেন গুলো আছে ওইগুলো দরকার নেই, ঠিক আছে। .com ই আপনারা নিবেন, তবে একটু দেখবেন .com পাওয়া যাচ্ছে কিনা, পাবেন আশা করি। আর একটা তো নেম আইডিয়া থাকবে না, আইডিয়া থাকবে না, অন্যান্য আরো থাকবে। সো এটা একটা বিষয়। ওকে, আমরা এন্ড পেজে চলে আসছি। ডোমেন হোস্টিং হয়ে গেল, এখন কেনা না কেনার ব্যাপার সম্পূর্ণ আপনাদের, প্র্যাকটিসের বিষয় আপনাদের। তবে আমি মনে করি সিঙ্গেল কিনতে না পারলেও 100-200 টাকা করে দিয়ে আপনারা 5-7 মিলে কিনে প্র্যাকটিস করতে পারেন। সবার কাছে অ্যাক্সেসটা দিয়ে দিবেন আপনারা, দিয়ে দিলে হবে কি যে ওই সবাই ব্যবহার করতে পারবে ঢুকে একটা ওয়েবসাইটে আপনি ওই ম্যানেজার হিসেবে দিয়ে দিবেন অন্যান্য জনকে, বা অ্যাডমিন অ্যাক্সেস গুলো দিয়ে দিলে হয়ে যাচ্ছে। ওকে, আমরা একটু আসি। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটাই ড্যাশবোর্ড, এবং এইগুলো আপনি চাইলে হাইড করে দিতে পারেন বা এগুলোকে রিমুভ করা যায়। এগুলো হচ্ছে ওকে, আমরা কোথায় থেকে আসলাম, এইখানে, তাই না? ওকে, আমি এটা পরে আসতেছি। বামে যে অপশন গুলো আছে এগুলো একটু দেখবো। তার আগে এখানে হোম একটা সিম্বল দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে, বামে হচ্ছে এটা ওয়ার্ডপ্রেসে। পাশাপাশি আমরা কোনো কিছু যদি অ্যাড করতে চাই, বামে এই যে পোস্ট, পেজ, মিডিয়া, সেগুলো এখানে কুইক ভিউটা দেখা যাচ্ছে, বা এখান থেকে আমরা সেগুলো কাজ করতে পারি, শর্টকাটে অ্যাড করতে পারি, বা বামে থেকে কাজ করতে পারি। এগুলো আমাদের আসলে ডিফল্ট থাকবে। এর পাশাপাশি আমাদেরকে প্রয়োজন অনুসারে প্লাগইনস বলেন, টুলস বলেন, যে কোনো ব্যাপারগুলো অ্যাড করতে হবে। তো আমরা প্রথমটা হোম দেখতে পাচ্ছি, পরে আপডেট, পোস্ট, পোস্টের মধ্যে অল পোস্ট, তারপর হচ্ছে অ্যাড নিউ পোস্ট, ক্যাটাগরিজ, ট্যাগস, অনেক কিছু ব্যাপার আছে, মিডিয়াস। তো আমরা একটা একটা করে দেখি। পোস্ট বলতে আমাদের ওয়েবসাইটে হতে পারে আমার ব্লগের মধ্যে একটা ধরেন 10টা কন্টেন্ট থাকতেছে, সেগুলো আমার পোস্ট হিসাবে যাচ্ছে। আর পেজটা হচ্ছে, পেজ যেগুলো পেজেস হচ্ছে এই যে যেমন সার্ভিস পেজ, প্রাইজিং পেজ, পোর্টফোলিও পেজ, কেস স্টাডি পেজ, এগুলো হচ্ছে ব্যাপার। সো পেজ লেভেলে আমাদের কাজ কম থাকে, প্রথমেই সেটআপ গুলো সেরে ফেলতে হয়। পেজ লেভেলে কি কি পেজ রাখবো, এই মেনু বারের কাজটা। সো পেজ এখানে অ্যাড করতে হচ্ছে, আমরা পরে দেখবো আস্তে আস্তে পেজ কিভাবে অ্যাড করবো বা করবো। জাস্ট বুঝে নেন পেজ আর পোস্টের মধ্যে ব্যাপারটা। সো পোস্ট রেগুলারই থাকে, পেজ কিন্তু রেগুলার কিন্তু যায় না, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার। পেজ গুলো হচ্ছে এগুলো, আর পোস্ট হচ্ছে আমাদের যেমন ব্লগ পোস্ট হতে পারে, সেক্ষেত্রে পোস্ট রেগুলার বা মান্থলি 4টা-5টা এরকম বিষয়গুলো যাচ্ছে। মিডিয়াস এর মধ্যে অডিও, ভিডিও এগুলো থাকে, অর্থাৎ অডিও ভিডিও না, ভিডিও, ফটোস। মিডিয়াসে বেশিরভাগ ফটো থাকে, তারপর ভিডিও থাকে,
এই হলো ব্যাপার। এখান থেকে আমরা আপলোড করতে পারি, রিমুভ করতে পারি, ডাউনলোড, যেটাই ইচ্ছা আর কি। এটা বিষয়। কমেন্ট সেকশন হচ্ছে আমাদের এইখানে যদি কোনো পোস্ট থাকে, পোস্টের নিচে যদি কমেন্টস গুলো থাকে, এটা ডিফল্ট কমেন্ট চলে আসবে এবং ড্যাশবোর্ডে আপনি দেখতে পাবেন কোন কমেন্টের আন্ডারে কোনটা। পোর্টফোলিও, এটা নিয়ে আমরা এভাবে কাজ করি না। তারপর কেস স্টাডি, এখানে যা আছে এই যে এই ব্যাপারগুলো, তো এটা পেজ লেভেলে কাজ হবে অথবা থিম অপশনে। কন্ট্রাক্টটা হচ্ছে একটা আলাদাই সেগমেন্ট ওয়েবসাইটের মধ্যে। আমাদের এগুলোকে কাস্টমাইজ করতে হয়, তো ডেভেলপার করে দিতে পারে, অথবা আমরা কন্ট্রাক্ট ফর্ম 7 ব্যবহার করি, বা এরকম ধরনের কন্ট্রাক্ট ফর্ম আছে যেখানে কাজ করতে পারে, অথবা নিজে ডেভেলপার কন্ট্রাক্ট ফর্ম একটা ডিজাইন করে। বিভিন্ন ওয়েবসাইটে যে কন্ট্রাক্ট ফর্ম গুলো বিভিন্ন রকম দেখেন আপনারা, তো ওইগুলো ডিজাইন করে এখানে রাখতে হয়। আসলে রাখা বলতে এইখানেই নয়, এখান থেকে যে করতে হবে এমন নয়, আরো অন্যান্য জায়গা থেকেও করা পসিবল। তো এটা যেহেতু আছে, কন্ট্রাক্ট ফর্মে আসলে আপনি দেখতে পারবেন এই যে কন্ট্রাক্ট ফর্ম গুলো ডিজাইন যদি থাকে আলাদা করে, আপনি কোড করে ডিজাইন করতে পারেন, অথবা আলাদাভাবে নিয়েও কাজ করতে পারেন। তো আমরা অ্যাড নিউ বা অন্যান্য জায়গা থেকে নতুন কন্ট্রাক্ট ফর্ম নিতে পারি, এখান থেকে করতে পারি। জাস্ট কন্ট্রাক্ট ফর্ম বোঝেন যে এখন আপাতত যে একটা ওয়েবসাইটের কন্ট্রাক্ট ইনফরমেশন মানে কন্ট্রাক্ট ফর্মটা যেটা ডিজাইন করা হয়। অ্যাপিয়ারেন্সে আসেন, এই জায়গাতে আমাদের থিমের যে ব্যাপারগুলো সেটা আসে অ্যাপিয়ারেন্সের মধ্যে। এই থিম কাস্টমাইজেশন করবো, এই যে মেনু, হেডার সেকশন, ব্যাকগ্রাউন্ড বা ফুটার, অর্থাৎ এই যে থিম যখন আমরা ইনস্টল করব, এটার হেডারে যদি কোনো কাজ করতে হয়, ফুটারে কোনো কাজ করতে হয়, সেগুলো ব্যাপার আমরা এখান থেকে করে নিতে পারি। অথবা এই যে থিম ইনস্টল, আপলোড যাই করি না কেন, রিমুভ করি, যেটাই করি না কারণ অ্যাপিয়ারেন্সের মধ্যে সেগুলো পাচ্ছি। পাশাপাশি আমি আরেকবার ড্যাশবোর্ডে চলে যাব। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি প্লাগইনস, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ জায়গা। অ্যাপিয়ারেন্সটাও গুরুত্বপূর্ণ শুরুর দিকে, কারণ ওয়েবসাইটের সব এইগুলো করে ফেলতে হয়। একটা ওয়েবসাইটে হেডার, ফুটার বা পেজ গুলো এখান থেকে আপনারা বিভিন্ন রকম এইগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন। একটা ওয়েবসাইটের ছোট ছোট ইস্যু থাকে, এই যে এখানে যেমন আছে ফেভ আইকনটা, এই যে চিহ্নটা আছে, এই যে আইটি লোগোটা, এই যে ইসের মধ্যে দেখা যাচ্ছে ছোট করে, ঠিক আছে, এই ফেভ আইকন, এইগুলো আমাদের অ্যাপিয়ারেন্সে এইগুলো থিম সেকশনের মধ্যে যে কাজ করতে হয়। তো ছোট ছোট অনেক ইস্যু গুলো থেকে যাচ্ছে, যেগুলো আস্তে আস্তে দেখবো। প্লাগইনসে এখানে গুরুত্বপূর্ণ জায়গা, প্রয়োজন অনুসারে আমাদের প্লাগইনস গুলো দরকার। প্রচুর প্লাগইনস আছে, কতগুলো ইনস্টল করবেন আর কি করবেন। অনেক জায়গায় হচ্ছে আমরাও কাজ করার সময় দেখবেন এরকম 7-8টা প্লাগইন চলে আসছে কাজ করতে করতে, তো ইনস্টল করা এগুলো দেখবেন। প্লাগইনস এর মধ্যে প্লাগইন হচ্ছে কি আমাদের কাজের সুবিধার্থে একটা সফটওয়্যার বা একটা টুল, বা প্লাগইন বলতে যা বোঝায় কাজের সুবিধার্থে সেগুলোকে ইনস্টল করব। ধরেন আমার ওয়েবসাইটে যাতে কেউ স্প্যাম কমেন্ট না করতে পারে, এটার জন্য আমার একটা প্লাগইন দরকার, দিয়ে দিলাম। আমি ধরেন গুগল অ্যানালিটিক্স এর সাথে কানেক্ট করাতে হবে, একটা প্লাগইন দরকার, নিয়ে নিলাম। আমার ধরেন এই যে যা কিছু আপনি চিন্তা করবেন সব ধরনের এইগুলো আছে, বাট প্লাগইন দিলে সাইটের আবার অবস্থা ভারী হয়, মানে লোডিং স্পিড হয়। সেই ক্ষেত্রে যারা ডেভেলপার যেটা প্লাগইন না দিয়ে কোড বসায় করা পসিবল, সেগুলো আমরা কোডও বসাবো, আবার প্লাগইন দিয়েও দেখবো, কিছু বিষয় আসবে। তো ঠিক এরকম বিষয়, ঠিক আছে। তারপর ওয়েব বেকারে এটা পেজ বিল্ডার, মানে অর্থাৎ পেজ ডিজাইন করা যে সেকশনটা সেইগুলো থাকছে। ওকে, আমরা আস্তে আস্তে দেখতে থাকি। সর্বপ্রথম আসবো ইউএস এসইও। আমি যে এই যে বুঝাইলাম এটা আপনাদের মাথায় রাখতে হবে না, কারণ আমরা প্রত্যেকটা সেগমেন্টে কাজ করব, কাজ করতে করতে আপনি শিখে ফেলবেন যে কোন জায়গা থেকে কি করতে হচ্ছে। সো ইউএস এসইও এটা একটা প্লাগইন বললাম। আমাদেরকে ওয়ার্ডপ্রেস যেহেতু ব্যবহার করছি, সেই ক্ষেত্রে ইউএস এসইওটা আমরা ইনস্টল করব। এটা কোথায় থেকে? প্লাগইন থেকে অ্যাড নিউ চলে যাব। এখানে যদি আমরা সার্চ করি ইউএস এসইও, একটা প্লাগইন কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখছেন আপনারা ইতিমধ্যে, কিন্তু আমার যেটা যেটা প্রয়োজন মনে হবে সেটা আসলে ইনস্টল করব। এখন দেখেন এই প্লাগইনটা কয়েকভাবে ইনস্টল করা যায়। মার্কেটপ্লেসে এরকম ইস্যু নিয়ে আসে যে আমার ইউএস এসইও কাজ করতেছে না, তো এটা ফিক্স করতে হবে। এটা কেন করে না, এগুলো নিয়ে আমরা ডিটেইল আলোচনা করছি, একটু ধৈর্য ধরেন। সার্চ করলাম ইউএস দিতে চলে আসছে ইউএস এসইও, অন্যান্য আর কোনো কিছু না ইউএস এসইও বলে। তো এইটাই আমরা প্লাগইন ইনস্টল করতে হলে প্লাগইনস, এরপর অ্যাড নিউ, এরপর হচ্ছে আমরা যা সার্চ বক্সে সার্চ করলাম
করার পরে দেখছি ইউজ টেস্টটা আসছে, আপনি ফুল নেম দিলেও আসবে, এতটুকু দিলেও আসতেছে। এবার ইনস্টল নাও, একটা ক্লিক করলাম, ইনস্টল করছি। এটা একদম লেটেস্ট আপডেটেড, 3 উইকস এগো আপডেট হয়েছে। তো এই ধরনের আপডেট আসলে বা আপডেট দিলে প্রবলেম হতে পারে, সেগুলো আমি যাতে প্রবলেম হয় সেটার জন্য দিচ্ছি, তবে নাও হতে পারে, সেটা একটা ব্যাপার। তাহলে আমরা দুই ভাবে দেখবো ইনস্টল করা, বা আসলে এইটা নিয়ে কি ধরনের আপনাকে প্রবলেম ফেস করতে হতে পারে সেটা আর কি বিষয় না নিয়ে আলোচনা করবো। তাহলে একটা ক্লিক করলাম ইনস্টল, আর একটা ক্লিক করবো অ্যাক্টিভ। ঠিক আছে, 2 ক্লিকে আমাদের শেষ। অথবা আপনি আরেকটাও জায়গাতে অ্যাক্টিভ করতে পারতেন, সেটা হলো ইনস্টল প্লাগইনে যে আপনি ওখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারেন, বাট আমরা ওখান থেকে অ্যাক্টিভ করে দিলাম। এবার আমরা একটু রিলোড দিব, যদিও চলে আসছে আমার এই যে এইখানে একটা ইউস্টেসিও এক্সট্রা ফিচার চলে আসছে। পাশাপাশি আপনি যদি দেখেন এই যে এই জায়গাতেও ইউস্টেসিও নামে একটা ব্যাপার চলে আসছে, তাই না, এই প্লাগইনটা। সেখানে জেনারেল, সার্চ অ্যাপিয়ারেন্স, আরো কিছু ব্যাপার আছে, ঠিক এখানেও কিছু কনফিগারেশন গুলো আছে। এখন দেখেন আমরা ক্লিক করলে বুঝতে পারবো যে আসলে ইউস্টেসিওটা কাজ করতেছে কিনা। তো আমরা সর্বপ্রথম কাজ করতে হবে যে কনফিগারেশন করে নিতে হবে ইউস্টেসিওটা। ক্লিক করি, ওকে, আমাদের এটা চলে আসতেছে ইন্টারফেস, কোনো ধরনের সমস্যা হয় নাই। এখন এটা নিয়ে কি কি হতে পারে, কি কি প্রবলেম ফেস করতে পারেন দেখেন। আমরা যখন ইউস্টেসিওর কথা বলতেছি, পাশাপাশি অন্যান্য প্লাগইনস গুলো, যখন দেখবেন যে মার্কেট প্লেসে আসতেছে ইউস্টেসিও কাজ করছে না, যে কথাটা আমি বললাম, এটা কেন? আপনি এই যে 3 উইকস এগো লাস্ট আপডেটটা আসছে ইউস্টেসিও, এখন এমন হতে পারে যে আপনি যে লাস্ট ভার্সনটা দিচ্ছেন এইটা হচ্ছে আপনার এখানে ইনস্টল হচ্ছে, বাট এটা কিন্তু কাজ করতেছে না সামহাও। হয়তোবা দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস এর আপনি আপডেটেড ভার্সন দেন নাই, ব্যাকে পড়ে আছেন, তো সেটার সাথে এটা আসলে কাজ করছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা এখানেও যে প্লাগইন গুলো পাচ্ছি বা প্লাগইনস গুলো, এটা ওয়ার্ডপ্রেসে আসলে ব্যবহার করছে এবং wordpress.org থেকে এই প্লাগইনস গুলো চলে আসতেছে। আমরা দেখি একটু wordpress.org, দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে wordpress.org আর আরেকটা হচ্ছে wordpress.com। ওয়ার্ডপ্রেসের দুইটা সার্ভিস, ভালো করে বুঝেন। .com এ আপনারা কাজ করছেন, পেজ এখানে কি করছেন, ওয়েব 2.0 বা অন্যান্য ফ্রিতে ওয়েবসাইট তৈরি করছেন। আর wordpress.org অর্গানাইজেশন, এখানে হচ্ছে সব ধরনের টুলস গুলো আমরা পেয়ে থাকি। কোন টুলস যদি কাজ না করে, আমরা এইখান থেকে তো সার্চ করে ডাইরেক্ট সেটা ইনস্টল করে অ্যাক্টিভ করে দিচ্ছি, অথবা এই যে আপলোড প্লাগইন আছে কথাটা, এখান থেকে .zip জিপ ফাইল এটা আপলোড করেও কাজ করতে পারে। অর্থাৎ আমি সার্চ করে যেমন ইনস্টল এন্ড অ্যাক্টিভ করলাম, ঠিক একইভাবে আমি এই প্লাগইনটা ডাউনলোড করেও এখানে আপলোড করতে পারি। একটাই ফরম্যাট নিবে, সেটা হলো জিপ ফাইল। যদি আমার এখান থেকে ইনস্টল করে কাজ না করে, তাহলে আমাকে ব্যাকের ভার্সনে চলে যেতে হবে। কেমন? wordpress.org এ আসলাম, এখানে সার্চ করতেছি এসইও, সার্চ করেন এবং এই জায়গাতে প্লাগইন চলে আসতেছে কোথায়, এই ভালো করে দেখবেন wordpress.org এ ক্লিক করলাম, ওপেন করছি wordpress.org/plugin/wordpress SEO, দেখেন ভালো করে, এবং এটা হচ্ছে ইউজলেস। এখন এখান থেকে আমরা যদি একটু দেখি যে অ্যাডভান্স ভিউ, ভালো করে বুঝেন, এগুলো একটু দেখে রাখবেন, মানে সাইট গুলো দেখাও শিখতে হবে আপনার, কিভাবে সাইটের কোথায় কি পাওয়া যায়। এটা আমি দেখায় দিচ্ছি, বাট আপনি ঢুকে আর পাবেন না, এরকম একটা ব্যাপার। তো এগুলো হচ্ছে আপনার শুধু প্যাটার্নটা বোঝা। ওকে, অ্যাডভান্স ভিউতে চলে আসতেছি, নিচে আসেন, একদম শেষে আসেন, এই যে ডেভেলপমেন্ট ভার্সন,
এখন যেটা আপনারা আমরা ইনস্টল করলাম ওটা 16.1 এর অবশ্যই আপডেট। তো আপনি বুঝতে পারছেন যে লাস্ট আপডেটটা নিচ্ছে না, তাহলে 15.এ চলে আসেন, 15তে আসেন এন্ড এটা ডাউনলোড করেন। সিম্পল কাজ, ডাউনলোড হয়ে গেল। এটা কি, এই যে .zip জিপ ফাইল, ঠিক আছে, জিপ। তো আপনি এখানে আসেন, আসার পরে এটা জাস্ট যেখানে ডাউনলোড হয়েছে আপনি আপলোড করে দেন, আপলোড করে এখানে ইনস্টল করে দেন। তাহলে আমরা দুই ভাবে একটা প্লাগইন আপলোড করতে, একটা প্লাগইন ইনস্টল করতে পারছি। জাস্ট এখান থেকে ফাইলটা যেখানে ডাউনলোড হলো ফাইলটা চুজ করে ইনস্টল করে দেবেন, হয়ে যাবে। তাহলে আমরা প্লাগইন আপলোড করার প্রয়োজন কখন পড়ছে, যখন আপডেটেড, আমি যখন সার্চ করব এখানে কিন্তু ভার্সন আপনি পাবেন না, যেটা আপডেটেড সেটা আপনাকে ইনস্টল করতে হবে। তাহলে আমাদের উপায় হচ্ছে একটাই, যেহেতু ওয়ার্ডপ্রেস ব্যবহার করছি ওটার প্লাগইন, তাহলে wordpress.org এ যাব এবং সেখান থেকে আমাদের প্লাগইনটা সার্চ করে নিয়ে নিব। এই যে এখানে সার্চ বক্স আছে, আপনার যা লাগে সার্চ করে নিয়ে নেন। এবং এটা শুরু থেকে যত ভার্সন আছে সবগুলো এখানে দেওয়া আছে আপনার যেতে। এখন এই যে আপডেটেড এটা কাজ করছে না, তাহলে 15 এটা কাজ করবে। সিম্পল। এতটুকুনের জন্য মার্কেট প্লেসে দেখবেন অনেকে ঘুরে বেড়াচ্ছে যে আমার প্লাগইনটা কাজ করতেছে না। অথবা সমাধানটা কি হতে পারে, আপনার ওয়ার্ডপ্রেসটা হয়তো আপডেট করেন নাই। তো সবসময় সব জিনিস আবার আপডেট করতে হয় না, ঠিক আছে। তাহলে আবার লাইভ সাইটে চেঞ্জ চলে আসে, সাইটটা যে লাইভ আছে। তাহলে দুই ভাবে আমরা শিখলাম একটা ব্যাপার। আমি এই জন্যই বলি যে উল্টা পাল্টা করে যখন শিখবেন তখনই আমার মনে হয় যে শেখা, তখন আর মুখস্থ হয় না, যে সিরিয়াল বাই না, আমার যখন যেটা প্রয়োজন সেটা করছি, ঠিক আছে। ওকে, আমরা কনফিগারে চলে আসবো। সর্বপ্রথম কাজ, নতুন ওয়েবসাইটের জন্য ইউএস এসইও দেওয়ার পর কনফিগারের কাজ, এটা দেখায় আজকে শেষ করব। কনফিগারটা আশা করি ভালো করে দেখবেন, অনেক কাজ আছে অন পেজের মধ্যে, কারণ একটা সাইটটা দাঁড় করানো আছে বা ডিসপ্লে করা আছে অন পেজের থ্রুতে, বা যা কিছু দেখতে পাচ্ছি, এই জন্য অন পেজের কাজগুলো। প্রথমে আছে এনভায়রনমেন্ট। আমাদের বাংলায় বলে দিচ্ছি, এই স্টেজটা, এই ইউএস এসইও যেহেতু ইনস্টল করলাম, এটা কনফিগার করে বলে দিতে হয় ইউএস এসইও কে যে আমার সাইট আসলে কিসের উপর চলতেছে, বা কি একটা আইডিয়া, একটা ডাটা দিতে হয়, যেটা থেকে ইউএস এসইও আমাদেরকে সাজেস্ট করবে পরবর্তীতে আপনি কি করবে, মানে সে ভালো ডাটাটা গ্র্যাব করার জন্য। তো আমার সাইটটা অপশন এ অপশন বি দেওয়া আছে, যে আমার সাইটটা কি এখন আন্ডার কনস্ট্রাকশন, না এখন হচ্ছে লাইভ, অলরেডি সাইট ইন্ডেক্সিং এর জন্য রেডি। আপনার যদি এরকম থাকে যে সাইটটা আমার অলরেডি লাইভ, তো এটা হচ্ছে ইন্ডেক্সিং এর জন্য রেডি, তাহলে অপশন এ সিলেক্ট করবেন। আর যদি কাজ চলে এমন অবস্থায় যদি এটা ইনস্টল করেন, তাহলে বলবেন যে আচ্ছা মার্কিংটা শেষ হলো। ওকে, দেখেন আমি এটা সিলেক্ট করতে পারি, অথবা এটা আন্ডার কনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। আপনার ফার্দার যখন হয়ে যাবে তখন এটাকে চেঞ্জ করে দিবেন। নেক্সট এ চলে যাচ্ছি 2 নাম্বার, সাইট টাইপস। এটা কি সাইট, সাইটের টাইপসটা কি, আপনার ব্লগ সাইট না অনলাইন শপ, না এটা কি ধরনের, না কর্পোরেশন, কোন ধরনের। তো আমার এটা কর্পোরেশন সাইট আমি দিচ্ছি, বা ওকে হ্যাঁ সেটাই আমার দরকার। অনলাইন শপ, ব্লগ যেটাই হোক না কেন, বা পোর্টফোলিও সাইট, আপনার যে টাইপস সেটা দিয়ে দিবেন। নেক্সট করছি। এরপরে অর্গানাইজেশন আর পারসন, এটা কোন ধরনের, আমরা অর্গানাইজেশন, এটা আপনাদের যদি সেলফ ব্র্যান্ডিং হয় তাহলে পারসন দিব, সিম্পল কথা বুঝতে পারছেন। অর্গানাইজেশন নেমটা কি, নেমটা আমাদের হচ্ছে এজেড আইটি, সো এজেড আইটি এটা দিচ্ছি। এটা আবার এমন ভাবিয়েন না যে আপনার হচ্ছে ভাই আপনার এই নেমের মধ্যে হাইফেনটা দেওয়া আছে, এটা ক্লায়েন্টে, সো সে এ টু জেড বুঝাইতে হাইফেনটা ব্যবহার করছে, কেমন এ টু জেড ব্যবহার করতে। তো তার মিনিং এ সে সেটা করছে। চুজ ইমেজ আপলোড করতে পারেন, লোগোটা, পাশাপাশি আমাদের সোশ্যাল যে লিংক গুলো থাকবে সেটা, বাট সোশ্যাল লিংক এখান থেকে না করলেও হবে,
অন্য জায়গা থেকে আমরা ভিতর থেকে করতে পারবো। আমি শুধু টাইপস গুলো এটা একটু কনফিগার করে দিচ্ছি। কনফিগার এটাই শেষ না, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি কিভাবে দেখবে, পোস্ট কিভাবে দেখবে, পেজ কিভাবে দেখবে, এই ব্যাপারগুলো। সো ডিফল্ট সব ইয়েস আছে। ওকে, আমি যদি চাই যে কেস স্টাডি আমি দেখাবো না, নো করে দিচ্ছি। কেস স্টাডিটা আমি চাই না ইয়াতে, পোর্টফোলিওটা থাক, এন্ড নেক্সট করে দিলাম। পরে হচ্ছে মাল্টিপল অথর। আপনি কি অন্যান্য আরো অথর গুলো দিয়ে কাজ করাবেন কিনা, মানে আপনি পারমিশন, ধরেন আমার ওয়েবসাইট আমি অন্য কাউকে দিয়ে কাজ করাবো, তাহলে ইয়েস দিয়ে রাখবেন। ঠিক আছে, যে আর যদি না হয় যে না আমি আমার সাইট আমি কাজ করব, যদি আমার সাইট আমি কাজ করি তাহলে এখানে হচ্ছে নো দিয়ে রাখবো, আদারওয়াইজ ইয়েস দিয়ে রাখবো। তারপর হচ্ছে টাইটেল এন্ড সেটিংস। দেখেন একটা ব্যাপার, আমাদের টাইটেলে যে যে যে- যে ধরনের ওয়েবসাইটটা করি না কেন, এই যে দেখেন wordpress.com কোলন দেয়া আছে, কোনোটাতে হয়তো আমরা যে এইগুলো হচ্ছে টাইটেলের যে সেপারেশন গুলো, সেপারেটর হিসাবে ব্যবহার করেন, সেটা আপনি সিলেক্ট করবেন। এটা ভিতর থেকেও আমরা আবার কনফিগারে দেখতে পাবো। সো আমার যদি পছন্দ হয় এটা এটা দিব, যেটা ইচ্ছা। সো আমি এটা দিচ্ছি, কোলনটা, এটা ভালো লাগতেছে, ধরেন এটা আমি দিলাম। ঠিক আছে, এটা সিলেক্ট করছি, আর ডিফল্ট এটা থাকলো আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ ডিফল্ট টাইটেলের পরে কিভাবে আসবে আসলে। এন্ড এটা বলতেছি কি হেল্প আস ইমপ্রুভ ইউর স্টেসিও। যদি এরকম হয় তাহলে ওকে, আমার সাইট ডাটা আমি তাকে ট্যাগ করতে দিব না সেটাই বলতেছে। যদি না দিই আই ডোন্ট ওয়ান্ট টু অ্যালাউ ইউ টু ট্র্যাক মাই সাইট ডাটা, তো এটাই রাখলাম, সাইট ডাটা ট্র্যাক করতে দিব না আমি। আর কন্টিনিউ লার্নিং, অর্থাৎ যে এখানে যে মেইলটা দেওয়া আছে, ইমেলটা যদি এমন হয় যে ইমেইল আমি কোনো কিছু চাচ্ছি, তারা আপডেটেড কোনো কন্টেন্ট নিয়ে আসতেছে বা এরকম কিছু, তাহলে সেটা আমি দিতে পারি, নাও দিতে পারি। আমি নেক্সট করে দিচ্ছি এন্ড সাকসেস ক্লোজ করে দিলাম। এখানে আপনি ভিডিও দেখতে পারেন আলাদাভাবে। আমার ইওস্টেসিওতে ডাটাগুলো দেয়া শেষ। এবার ব্যাপারটা হচ্ছে আমার ইওস্টেসিও দেখেন, আমি এখান থেকে কনফিগার করছি, তাই না? আমি এসইও সেটিং বা কিওয়ার্ড রিসার্চ কোনোটাতে যাচ্ছি না। এই এসইও থেকে নিচে যে প্যানেলটা আছে, এখান থেকে জেনারেল আসি, সার্চ অ্যাপিয়ারেন্স সোশ্যাল আরো আসবো। তার আগে এখানে দেখেন জেনারেলের মধ্যে ইওস্টেসিওর আরো কনফিগার করতে হবে। ড্যাশবোর্ডে যা যা আছে এটা করতে হবে। রিসার্চ এই যে দেখতে পাচ্ছেন, এরপর হচ্ছে ইন্টিগ্রেশন, এন্ড এখানে হচ্ছে ওয়েবমাস্টার টুল, যেটা পরবর্তীতে হবে। অর্থাৎ গুগল, বিং, ইয়ান্ডেক্স যদি ভেরিফাই করতে চান, মানে আমাদের ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনের কাছে জমা দিতে হয়, তো সেই ক্ষেত্রে কোডও বসাইতে পারি, অথবা এই ইওস্টেসিও দেওয়ার ক্ষেত্রে এই যে সুবিধা হলো, হয়তো দেখা যাচ্ছে লাইভ সাইটে বা কোডের কাজ যারা পারেন না, তারা হচ্ছে এই ব্যাপারগুলো দিয়ে কাজ করতে হবে। আমি সবভাবে দেখাবো, কোনো সমস্যা নেই, খুব সহজে আমরা কাজগুলো করতে পারবো। তো আমি আজকে আর কনফিগারেশন শেষ করতে চাচ্ছি না। সেটা হলো যে আপনারা সাইটগুলো রেডি করেন যতটুকু দেখাইলাম, আর মেইনলি হচ্ছে ইওস্টেসিও দিলাম, এগুলো কনফিগার পরবর্তীতে হবে, মানে নেক্সট ক্লাসে। পাশাপাশি সার্চ অ্যাপিয়ারেন্স এখানে যখন আসবো, এখানেও দেখেন এই যে জেনারেল কন্টেন্ট টাইপ, ওই যে যেমন জেনারেল মানে এই যে সেপারেটরটা এখানে আবারও পাচ্ছি। পাশাপাশি মিডিয়া, ট্যাক্সোনমি, ঠিক আছে, আর্কাইভ, ব্রেক টার্ম, এগুলো সব ইস্যুগুলো আমাদের বুঝতে হবে। কনফিগারের পরে না আমরা অন্যান্য আরো কাজে হাত দিতে পারবো। ঠিক আছে ভাইয়া, আমার লোকাল ক্লায়েন্টের কাজটা একটু দেখাতে চেয়েছিলেন। লোকাল ক্লায়েন্টের কাজ কি? ভাই কি একটা, হ্যাঁ র্যাঙ্ক করানো Keyword. বিষয়, হ্যাঁ কিওয়ার্ড র্যাঙ্ক করানো। এখন তো আপনি ব্যাকলিংক ছাড়া কিছুই ধরেন জানেন না, তো আপনাকে অন পেজ পুরোটা শিখেন। আমরাও এখানে র্যাঙ্কিং এর জন্য কাজ করব, তো এখন যদি বলে দিই আপনি করতেও পারবেন না বা বুঝতেও পারবেন না। যদি কেউ আপনার সাথে এরকম থাকে, আর লোকাল ক্লায়েন্ট যদি চায় যে শুধু তুমি ব্যাকলিং করে দাও, তাহলে আপনি যতটুকু কাজ জানেন, সবার উদ্দেশ্যে বলি যে কাজটা জানেন না সেই কাজ এখন নেওয়া যাবে না। ঠিক আছে, কিওয়ার্ড র্যাঙ্ক করা শুধুমাত্র ব্যাকলিং করে র্যাঙ্ক হয় না, কারণ ওইটাকে আরো কিছু বিষয় বুঝতে হবে আপনাকে, যে ওই পেজটা ঠিকঠাক অপটিমাইজ করা আছে কিনা, ইন্ডেক্স হয়েছে কিনা, অনেক কিছু বিষয়, অডিটের বিষয়।
তো অন পেজটা শিখেন, দেন আপনি বুঝতে পারবেন, তারপরে কাজ করেন। তবে এখন আপনি চাইলে কিওয়ার্ড যদি দিয়ে দেয় ক্লায়েন্টে, তাহলে আপনি আপাতত কিছু ব্যাকলিং স্টার্ট করে দিতে পারেন, সিম্পল ভাবে। ভাইয়া আমি মেসেজের লিংকটা দিয়ে দিচ্ছি, আপনি একটু চেক করে দিবেন। আমি এখন চেক করতে পারবো না ভাই, আমাকে তাহলে আপনি দিয়ে দেন। আমি রাত্রে তাও কথা মানে ফুললি দিতে পারছি না, মানে এরকম সমস্যা হলো, ব্যস্ততা একটাই সমস্যা। তো আপনি একটা কাজ করেন, আমি একজনের সাথে কানেক্ট করে দিব নি আপনাকে, অন্য ব্যাচের, ওর সাথে চাইলে আপনি এই করতে পারেন, শেয়ার করতে পারেন, সে আপনাকে হয়তো ইনস্ট্রাকশন দিতে পারে। ওকে ভাইয়া। হুম, মানে আমার কথা হচ্ছে এটা যে যেহেতু আমি এখন যদি আপনাকে র্যাঙ্কিং এর জন্য কি কি করতে হবে বলি, তাহলে আপনি ওইগুলো করতে পারবেন না। এখন আপনি ব্যাকলিং ছাড়া কিছুই জানেন না, আমি যতদূর জানি। তাহলে আমি আপনাকে বলে কি করব সেটা আমি চিন্তা করছি, এটা একটা ব্যাপার। তো লোকাল ক্লায়েন্ট যদি এমন মনে হয় যে ভাই আমি তো এই মুহূর্তে ব্যাকলিংটা জানি, তো তুমি কি চাচ্ছ কিনা যে লিঙ্ক বিল্ডিং গুলো করে দিব, লিঙ্ক বিল্ডিং এও একটু ওটাতে ইম্প্যাক্ট থাকবে, মানে ইম্প্যাক্ট না, মানে আসলে ওটাতে একটু হেল্প হবে, হবে না এমন না, সেটা চাইলে করে দিতে পারেন তার সাথে কথা বলে। কিওয়ার্ড রিসার্চও কি আপনার হাতে নাকি? আপনাকে করতে হবে কিওয়ার্ড রিসার্চটাও? না ভাইয়া, কিওয়ার্ড দিয়েছে জব সার্কুলার, জাস্ট ওইটাকে র্যাঙ্ক করাতে গেলে কি করতে হবে তাই বলেছে আর কি। তাহলে আপনি ব্যাকলিং স্টার্ট করে দিতে পারেন আপাতত। তবে প্রত্যেকটা মানে পুরো ব্যাপারটা যখন জানবেন, এখন বলে আমি শেষ করতে পারবো না, এই জন্য বলারই মনে করছি না। প্রত্যেকটা আসলে এসিওর ব্যাপারগুলো আমাদের শুধু মানে এরকম মনে হয়, যত কম জানবেন তখন মনে হবে যে খুব সহজ। এসিওর ব্যাপারটা যত জানবেন তত মনে হবে যে কঠিন, মানে যত কিছু আপনি মানে শিখতে থাকবেন তত কঠিন কঠিন এরকম মনে হবে। তো আমরা এখনো পুরো সব ইন্ডাস্ট্রি নিয়ে এসিও সার্ভিস দিই না, মানে আমরা বলতে কি আমিও যেমন সব ইন্ডাস্ট্রিতে রেজাল্ট নিয়ে আমিও আসতে পারি না, ঠিক আছে, এরকম হচ্ছে ব্যাপার। একটা দুইটা রেজাল্ট আসতে পারে, বাট ভালো রেজাল্ট নিয়ে আসতে হলে সব ইন্ডাস্ট্রিতে পসিবল না। কিছু কিছু নিশ আছে, কিছু কিছু আইডিয়াস আছে খুবগুলো। তবে বাংলাদেশের যেহেতু প্রেক্ষাপট, সুতরাং আপনি এখানে অন্যান্য কিছু দেখতে হবে না, আপনি ব্যাকলিং করেন, বাকিটা করতে থাকেন, দেখা যাক তারপরে কি হয়। লোকাল এসিওটা বেশি ওনাকে করতে বলেন, লোকাল অপটিমাইজেশন গুলো একটু বেশি, ঠিক আছে। এখন লোকাল এসিও ধরেন আপনি যাবেন না, আমি এখন লোকাল এসিও কাজ করলে কিভাবে করবেন, ঠিক আছে, এটা হচ্ছে সমস্যা। তো আগে শিখেন তারপরে কাজ করেন। তবে ওনার নিজস্ব কোনো ইনস্ট্রাকশন থাকলে আপনি যেটা জানেন সেটা করে দেন, এই হলো বিষয়। অন্য কোনো কিছু আর বলে লাভ হবে না। এই জন্য আমি, হ্যাঁ আপনার কথা মনে আছে, নক করতেছেন, বাট আমি তো ওটাই ভাবছি যে আপনাকে কি বলবো। ওকে, ঠিক আছে ভাইয়া, আজকে আর আমি ওকে ভাইয়া। কন্টিনিউ করছি না, এই পর্যন্তই। ভালো থাকবেন, নেক্সট ক্লাসে ভাইয়া। কথা হবে। বলেন ভাই একটা লিস্ট দেওয়ার কথা দরকার ছিল, ক্লাসের মধ্যে দিলে এমনিতে সময় হয় না। লিস্টটা হচ্ছে, লিস্টটা ওকে, সিরিজ সাইডে লিস্ট আপনি বাইরে পাবেন 60টা, হ্যাঁ, এই ওটা 60টা আমি না, আমি দিয়েছি। 40টার আপনি এটা মতো দিয়েছিলেন, হ্যাঁ না 40টা দিয়েছিলেন। আমার একটা আরো দরকার আর কি, আপনি বলছিলেন যে ক্লাসের মধ্যে বললে আমি হয়তো ম্যানেজ করে দিতে পারবো আর কি। আমি আপনাকে বলি, আমি দিচ্ছি, কথাটা বুঝুন। হ্যাঁ হ্যাঁ 40টা ছিল ম্যানুয়াল সাইট, যেগুলো আমাদের ওই যে ব্লগার, ওয়ার্ডপ্রেস, টামলার, এই সেই এগুলো যেগুলো ঘুরে বেড়ায় আর কি অনলাইনে। হ্যাঁ হ্যাঁ আর 60টা দিয়েছিলাম যেগুলো, এগুলো কমন না, আনকমন। তাহলে 100টা তো হয়ে গেল, জি। ঠিক আছে। এখন আরো কত দরকার? আমার আরো প্রায় 140টার মতো দরকার আর কি, আমি 110টার তো করতে পারছি। ওকে, আমি একটা ফাইল শেয়ার করছি, তো এইখান থেকে কিভাবে লিংক গুলো নেবেন আমি বলে দিচ্ছি। এখানে সাইট গুলো সিকিউর না, সিকিউর সাইট শুধু ওই 40-50টার মতোই হবে। সেটা হচ্ছে ওই যে ইয়েটা কি বলা হচ্ছে, যেটা ম্যানুয়াল আপনারা কাজ করে থাকেন আর কি, বা আমরা যে কোনো ওয়েব টু এর জন্য করে থাকি, এগুলো সিরিজ সাইট
দিয়ে দিলাম। এখানে মনে হয় 1-1.5 হাজার আছে। আপনি আপনারা কিভাবে কি করবেন এটা আগে বলুন। আচ্ছা, আমরা যখন কাজ করেছি বা শিখেছি এই লিস্ট গুলো, আপনারা যেমন লিস্ট পাচ্ছেন রেডিমেড, কথার কথা বলতেছি, শুধু লিস্টের কথা বলতেছি না, মানে ইউটিউবে তখন মানে টিউটোরিয়াল গুলো কি মানে ছিল আপনি দেখলে এখন বুঝতেন আর কি, ওইরকম যদি থাকতো আর কি। খুবই মানে করতে হয়েছে ওই সময়গুলো। তো পরিশ্রম গুলো একটু জরুরি। এগুলো অনলাইনে পড়ে আছে, রিসোর্স গুলো খুঁজে বের করতে হবে আপনাদেরকে। সব সময় আমার উপর ডিপেন্ড করলে হবে না যে ভাইয়ের কাছে বললে লিস্ট পেয়ে যাচ্ছি, এ হচ্ছে সে হচ্ছে, এরকম না। কারণ এই লিস্টটা কেউ না কেউ তৈরি করছে, সেখান থেকে আসতেছে। তো আপনাকেও আপনার মতো করে যখন করবেন এইগুলো হবে। ওকে, সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি। উম, আচ্ছা, এটাকে আমি ইয়েতে দিই, গ্রুপে না দিই। ব্যাপারটা হলো এখানে কি দেওয়া যাবে, আচ্ছা গ্রুপে দিয়ে দিই। এই লিস্টটা যেটা গেল এটা একটু দেখবেন। আমি 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 আপনাদের বলি, তারপরে বিষয়টা নিয়ে কাজ করবেন। সিম্পল। এটা একটা পিভিএন এর লিস্ট থেকে ইয়ে করছি। আচ্ছা, দেখা যায় সিনটা। হ্যালো, জি ভাই দেখা যাচ্ছে। এইখানে আপনি হ্যাঁ ভাই দেখা আসবেন। যাচ্ছে। এখানে আসার পরে আপনাদেরকে যে সাইটটা দেওয়া হয়েছে এখান থেকে সম্ভবত এই শুরুর দিক থেকে, ঠিক আছে, এই ফাইলের আপনারা এটাকে ডাটা টাইপিং করবেন। কি এই যে ডট কম যে আছে এখান থেকে এগুলোকে বাদ দিবেন, রাইট সাইডে যা আছে বাদ দিবেন, ডট কম থেকে এগুলো বাদ দিবেন। দেওয়ার পরে এই লিস্টটা ফ্রেশ করবেন, করে যতগুলো লিস্ট আছে আমাকে আবার গ্রুপে আপনারা প্রোভাইড করবেন, ঠিক আছে। এভাবে আপনারা লিস্ট গুলো ফ্রেশ করবেন। করার পরে এই যে এই সাইট গুলো, এগুলো সবই সিরিজ সাইট। ও সরি, এখানে আসলে আমার ভুল হয়ে গেছে। সেটা হলো এই যে এতটুকুন ওয়েবসাইট, এই যে এতটুকুন, হ্যাঁ, এগুলো হচ্ছে ওয়েব টু। এই যে ডট এত, আমরা যখন একটা ব্লগারের ওয়েবসাইট খুলতেছি কেমন হয়, ধরেন যে এখানে নাম কি গো, ফরিদ মন্ডল, তাই না? ফরিদ ডট ধরেন ব্লগার ডট কম আসে, তাই তো? জি ভাই। কথা শোনা যায়? তাহলে আমি ওয়েবসাইট কতটুকু জি ভাই, শুনে হ্যাঁ, idblogs.com, ঠিক আছে, এতটুকুন। তারপরে এই যে এতটুকুন এতটুকুন, এইভাবে লিস্ট পুরোটাই বের করবেন আপনারা এখান থেকে। কেমন? আপনারা আচ্ছা। চাইলে ওইটাই জি করতে ভাই। হবে না, আমি যেভাবে রিফ্রেশ করতে বলতেছি ওইরকম করতে হবে না। আপনারা জাস্ট এরকম করবেন, এই যে এখান থেকে জাস্ট এতটুকু কপি করে ডট কম পর্যন্ত নেবেন। মানে এটা আবার সার্চ করবেন, আপনি সার্চ দিয়ে দিয়ে ব্লগ গুলো দেখবেন। প্রত্যেকটা দেখবেন একই সিরিজের, প্রায় একই রকম, বাট সিকিউর না। এই যে এখানে সিকিউর না, তবে এগুলো দিয়ে আপনারা পিভিএন বানাতে পারবেন এবং খুব সহজ, রেজিস্ট্রেশন করা আর শুধু লিংকটা ফেলে দেওয়া, শেষ। এই যে সাইট সিকিউর না। তো এখানে প্রচুর ওয়েব টু এর জন্য ব্লগস আছে, এই যে দেখেন। তবে এখানে কপিও আছে, আবার বুঝেন, লিস্ট করার পরে কপি গুলো ফেলে দিবেন যেগুলো ডুপ্লিকেট আছে, প্রচুর। এখান থেকে ওয়েবসাইট কতটুকু হচ্ছে, এই যে এতটুকু, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার ইসের জন্য, বেশি লিংক বানানোর জন্য কাজে দিবে। তো আর্টিকেল সাবমিশন গুলো এই টাইপের লিংকেও দিয়ে করা যায়, সবই ফ্রি ওয়েবসাইট বিল্ডার সবগুলো। এই যে একই রকম সিরিজ সাইট, নেট সাইটটা আমি করছি না। তো আপনি যেরকম ইচ্ছা আপনি এখান থেকে পাবেন। একটা সাইটে করলে হবে না, এটা এক্সপ্লেনেশনের মতো না, সব সাইটে ম্যানুয়াল কাজ করতে হবে।
তবে এই সিরিজ সাইট গুলো আপনি রেজিস্ট্রেশন করতে পারেন একভাবে, সেটা পরে আপনারা দেখেন, আমিও ওই ব্যাপারটা পুরোটা জানি না। তো আমার কাছে মনে হয়েছে যে একসাথে পসিবল, এইগুলো হচ্ছে টুল দিয়ে করা যায়, টুল দিয়ে একসাথে। তবে এটা সুবিধা হয় যে আপনি ওই যে মিউট রাখেন, এটা সুবিধা হয় আপনার হচ্ছে ওই যে রোবো ফর্ম বা অন্যান্য কিছু ওই টাইপের এক্সটেনশন দিলে রেজিস্ট্রেশন আসলে একই টাইপের একই ইনফরমেশন গুলো নেয়, ব্লগ নেম, ইমেইল এবং পাসওয়ার্ড। যা নিচ্ছে দিয়ে জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, মেইলটা ভেরিফাই করবেন, শেষ কথা। খুব কম সময়ের মধ্যে লিঙ্ক গুলো বানায় ফেলতে পারবেন। আশা করি আর কোনো ইয়ে থাকলো না। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাইয়া। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন। বের হলাম ভাইয়া। ঠিক আছে।